চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট প্রার্থীদের। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। যতটা সম্ভব সহজ করে আমি তোমাদের বিষয়বস্তু বুঝিয়ে দেবো, যাতে তোমরা বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারো। আমাদের এই টেটের ক্লাস মূলত অনলাইনে হয়, গুগল মিটে লাইভ ক্লাস হয়। যারা লাইভ ক্লাসে জুড়তে চাও তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে যোগাযোগ করতে পারো, কারণ লাইভ ক্লাসে ডাউট ক্লিয়ারের জায়গাটা অনেক বেশি ফলপ্রসূ, যা ইউটিউবে আপলোডেড ভিডিও দেখার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অলরেডি বর্ণ, ধ্বনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তন নিয়ে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তা না হলে কিন্তু পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা সহজে পাবে না। সেই সঙ্গে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো কেমন লাগলো ক্লাস। সেই সঙ্গে অন্যান্য বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিও। কেমন? চলো তাহলে আজকে ধ্বনি পরিবর্তন নিয়ে একটু আলোচনা করা যাক। ভাষার পরিবর্তনের মূলত দুটি দিক থাকে। একটি হচ্ছে ধ্বনি পরিবর্তন, যাকে বলা হচ্ছে বহিরঙ্গের দিক থেকে বা দেহের দিক থেকে পরিবর্তন ঘটে, এবং অর্থের পরিবর্তন ঘটে। অর্থাৎ ভাষার পরিবর্তনের ক্ষেত্রে আমরা দু ধরনের পরিবর্তন পাই, ধ্বনি পরিবর্তন এবং অর্থ পরিবর্তন। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন বহিরঙ্গে বা দেহে এবং অর্থ পরিবর্তন অন্তরঙ্গে বা আত্মায়। অর্থ পরিবর্তন বলতে যখন আমরা শব্দার্থ পরিবর্তন পড়ব তখন বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শুধু ধ্বনি পরিবর্তনটা পড়ব। ধ্বনি পরিবর্তনের কিছু কারণ আছে, যদিও এই কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তবুও একটু জেনে রাখা ভালো যদি কোনো কারণে দিয়ে দেয়। দেখো, প্রথমে ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু। ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু কিভাবে? যখন আমি এক স্থান থেকে অন্য স্থানে গমন করি তখন কিন্তু একই শব্দের উচ্চারণের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। ধ্বনি মানেই উচ্চারণের বিষয়, সাউন্ডের বিষয়, তো কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন কোনো স্থানে ব্যক্তিদের বলতে শুনবে যে নেতাজিকে উচ্চারণ করছে নেতাজি হিসেবে। ঠিক আছে, নেতাজি হিসেবে উচ্চারণ করছে। আবার অনেকে স্কুল না বলে স্কুল উচ্চারণ করে, অর্থাৎ স্কুলের আগে একটা ই ধ্বনি এনে তারপর স্কুল উচ্চারণ করে। তাহলে এটা স্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ ভৌগোলিক পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনটা সাধিত হয়। দ্বিতীয় কি? অন্য জাতির ভাষার প্রভাব। অবশ্যই অন্য জাতির ভাষার প্রভাব কাজ করে। কারণ কি, যখন আমরা দেখব কোনো একটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলি, পশ্চিমবঙ্গের বর্ডারে যখন যে সকল রাজ্য আছে সেই সকল রাজ্যের কিছু ভাষা আছে যেগুলো আমাদের ভাষার উপর প্রভাব বিস্তার করে। কেমন? যেমন উড়িষ্যার বর্ডারে দিকে যেখানে বাংলা বলা হয় সেখানে খানিকটা যেন উড়িয়া ভাষা ওখানে এসে মিশে যায়। তো এইভাবে সেখানেও ধ্বনি পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা যায়। তারপরে উচ্চারণের ত্রুটি, আরামপ্রিয়তা বা অনবধানতা। অর্থাৎ অনেকে ত্রুটিপূর্ণভাবে উচ্চারণ করে, অর্থাৎ সঠিক উচ্চারণটা যদি সঠিকভাবে না করতে পারে তাহলে সেখানে উচ্চারণের মধ্যে ত্রুটি এসে যায়, এবং সেই ত্রুটিপূর্ণতার যে বিষয়টা, ত্রুটির যে বিষয়টা, সেটা কি করে? ধ্বনির পরিবর্তন ঘটায়। আবার অনেকে আরামপ্রিয়তার ক্ষেত্রে আমরা যদি উদাহরণটা দিই, ছোট শিশুদের দেখবে যখন স্কুল উচ্চারণ করতে বলা হয় তখন তারা উচ্চারণ করতে পারে না সহজে, কিন্তু যখনই স্কুল বলা হয় তখন তারা সহজে উচ্চারণ করতে পারে। তো এখানে আরামপ্রিয়তার বিষয়টা চলে আসে। এইভাবে উচ্চারণের ত্রুটি, আরামপ্রিয়তা বা অনবধানতা, এখানে সাবধানতা যদি অবলম্বন না করে, সাবধানতার সহিত উচ্চারণ না করে, তখনও ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপরে শ্রবণ ও বোধের ত্রুটি, অর্থাৎ কি, শুনছে ভুল কিংবা বুঝছে ভুল। হ্যাঁ, তো সেই জায়গায় যদি কোনো শ্রবণের ত্রুটি থেকে থাকে, বোধের ত্রুটি থেকে থাকে, তখনও কিন্তু ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপরে সন্নিহিত ধ্বনির প্রভাব, অর্থাৎ পাশাপাশি অবস্থিত শব্দের মধ্যে বা পদের মধ্যে পাশাপাশি অবস্থিত একটা ধ্বনি অন্য ধ্বনিকে অনেক সময় প্রভাবিত করে দেয়। একটা ধ্বনির প্রভাবে অন্য ধ্বনির সামান্য বিকৃতি ঘটে যায়, তখনই ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো কিভাবে ঘটে, ধ্বনি পরিবর্তনের রীতিগুলো যখন আমরা আলোচনা করব না, তখন বিষয়গুলো সহজে বোঝা যাবে। এবারে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন মূলত চারভাবে সম্পন্ন হয়। কীভাবে সম্পন্ন হয় একটু জেনে নিই। ধ্বনির আগম ঘটে, অর্থাৎ শব্দ বা পদের মধ্যে কোনো ধ্বনি নেই, সেটা নতুনভাবে তার আগমন ঘটল। ঠিক আছে,
ধ্বনির লোপ, শব্দ মধ্যস্থ কোনো ধ্বনি লোপ পায়। 3 কি ধ্বনির রূপান্তর, শব্দ মধ্যস্থ কোনো ধ্বনির রূপের পরিবর্তন ঘটে, অর্থাৎ এক ধ্বনির জায়গায় অন্য ধ্বনি চলে আসে। আরেকটা কি ধ্বনির স্থানান্তর বা বিপর্যাস, অর্থাৎ এক পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি পরস্পরের স্থান পরিবর্তন করে। তো এইভাবে হয়, একটা আগম, একটা লোপ, একটা রূপান্তর, একটা স্থানান্তর। ঠিক আছে, স্থানান্তরটাকে বিপর্যাসও বলা হয়। তো এইভাবে মূলত 4ভাবে ধ্বনির পরিবর্তন সম্পন্ন হয়। ঠিক, এবারে আমরা চলে আসি স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে। ঠিক আছে, স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে সেটা নিয়ে। তো স্বরধ্বনির ক্ষেত্রেও তাহলে আগম, লোপ, রূপান্তর এবং স্থানান্তর, এই 4টে ঘটবে। তো প্রথমে আমরা আলোচনা করি স্বরধ্বনির আগম, অর্থাৎ স্বরধ্বনি নতুনভাবে আসে, কিভাবে আসে একটু দেখে নিই। প্রথমে বলা হচ্ছে স্বরধ্বনির আগমের ক্ষেত্রে প্রথম ধ্বনি পরিবর্তনের যে রীতি তাকে বলা হচ্ছে আদি স্বরাগম। আদি মানে কি? শুরু। তাহলে শুরুতে স্বরাগম হবে। দেখো, স্কুল থেকে আমরা উচ্চারণ কি করি? স্কুল, অনেকে উচ্চারণ করেন স্কুল। তাহলে স্কুলের, এখানে বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি যাতে বিষয়টি বুঝতে সুবিধে হয় তোমাদের। দেখো, স্কুলের ক্ষেত্রে স, ক, উ, ল, অ, এটা হচ্ছে স্কুলের বর্ণ বিশ্লেষণ হলো। কিন্তু স্কুলের ক্ষেত্রে দেখো স, ক, উ, ল, অ আছে এবং তার সামনে একটা ই ধ্বনির আগম ঘটেছে, স্বরধ্বনির। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আদি স্বরাগম। অর্থাৎ অর্থাৎ শব্দের আদিতে সাধারণত যুক্ত ব্যঞ্জন থাকবে এবং সেই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের প্রস্তুতি রূপে শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটে। আরও একবার বাক্যটা ভালো করে বলি, শুনে নাও। শব্দের আদিতে সাধারণত যুক্ত ব্যঞ্জন থাকবে এবং সেই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের প্রস্তুতি রূপে শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটবে। একেই বলা হচ্ছে আদি স্বরাগম, স্কুল থেকে স্কুল। এবারে বলা হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে কি? এখানে বলা হচ্ছে শব্দের আদিতে আসবে আর সেটা তাহলে শব্দের মধ্যে ঘটবে, মানে মাঝখানে। এই যে মধ্য স্বরাগম, একে আমরা আরও দুটি নামে চিনি, সেটা হচ্ছে কি? বিপ্রকর্ষ, স্বরভক্তি। মধ্য স্বরাগম অথবা বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। আমি বারবার ব্যাকরণের ক্ষেত্রে একটা কথা বলে যাই তোমাদের, যে অনেক সময় কি হয়, একটি টার্ম আমরা একাধিক নামে চিনি বা পড়ে এসছি বা জেনে এসছি, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। আমি শুধু মধ্য স্বরাগম জেনে নিলাম, হঠাৎ করে প্রশ্ন দিয়ে দিল যে বিপ্রকর্ষ হলো, তারপরে অপশান দিয়ে দিল আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, স্বরভক্তি দিয়ে এবারে 1 2 1 2 3 এইভাবে অপশান দিয়ে দিল। সেখান থেকে সঠিকটা তোমাকে বাছাই করে নিতে হবে, বা বলবে যে কোনটি সঠিক বিকল্প নয়, তাহলে বেঠিকটা তোমাকে ওখানে বাছাই করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু বিগত বৎসরে এইভাবে প্রশ্ন এসছে, একটি টার্মের পরিচিত টার্মের সমধর্মী বা ওই একই বিষয়ের অন্য নামে আমরা যেটা চিনি সেটা যেহেতু এসছে, তাই সবগুলো টার্ম আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, মধ্য স্বরাগমের উদাহরণ দেখে নিই কী বলছে। ধর্ম থেকে ধরম, বর্ণ বিশ্লেষণটা একটু দেখো। উচ্চারণের ক্ষেত্রে ধ্বনির বিষয় মানে সবসময় উচ্চারণ, সব বিষয় আমাদের উচ্চারণ করে দেখতে হবে। প্রথমে উচ্চারণ করছি ধর্ম, তারপরেরটা উচ্চারণ করছি ধরম। দেখো, ধ অ, র ম অ, র আর ম এর মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই, কিন্তু পরবর্তীতে দেখো ধ অ, র অ ম অ, র আর ম এর মাঝে কিন্তু অ এর আগমন ঘটেছে। তাহলে শব্দের মাঝখানে এখানে স্বরধ্বনির আগমন ঘটেছে। তাহলে ঘটনাটা কি ঘটেছে আমরা দেখে নিই। শব্দের মাঝে যুক্ত ব্যঞ্জন থাকবে এবং সেই যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগমন ঘটবে, তাকেই বলা হচ্ছে মধ্য স্বরাগম। ঠিক আছে, বিপ্রকর্ষ কেন বলা হচ্ছে না? র আর ম একসঙ্গে জুড়ে ছিল, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো হচ্ছে, মানে আকর্ষণের জায়গায় বিকর্ষণ করে দেওয়া হচ্ছে, তার মধ্যে অধ্বনির আগমন ঘটিয়ে, তাই বিপ্রকর্ষ বলা হচ্ছে। আর স্বরভক্তি কেন বলা হচ্ছে না? স্বরের প্রতি যেন ভক্তি দেখিয়ে স্বরকে ডেকে আনা হচ্ছে, এসো তুমি আমাদের মাঝখানে বসো। তো এই জন্য স্বরভক্তি, এইভাবে বিষয়টা মনে রাখার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই মনে থাকবে। তাহলে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটাই হচ্ছে বিষয়। ধর্ম থেকে ধরম। আবার উদাহরণ হতে পারে কর্ম থেকে করম, অনেকে বলে করম ভালো করলো না। তো এভাবেই উদাহরণগুলো আসে। আচ্ছা, উদাহরণগুলো কিভাবে আসে, কিভাবে হয়, সেগুলো আমি চেষ্টা করব তোমাদের হয় পিডিএফ আকারে দিয়ে দেওয়ার, না হলে কোনোভাবে যদি লিখে সম্ভব হয়, লিখে সেটাকে পিডিএফ বানিয়ে তোমাদের মধ্যে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, যাতে
ওটা প্র্যাকটিস করতে, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, কীভাবে উচ্চারণ করছি না করছি এগুলো বারে বারে প্র্যাকটিস করে আমাদেরকে দেখে নিতে হয়। এবারে চলে আসছে অন্তঃস্বরাগম। অন্ত মানে কি শেষে, তাহলে শব্দের শেষে বসবে, এটাই হচ্ছে সাধারণভাবে মনে রাখার বিষয়। উদাহরণ দেখে নিই একটা, বলা হচ্ছে বেঞ্চ থেকে বেঞ্চি। আমরা অনেকে বলি বেঞ্চ, আবার অনেকে বলি বেঞ্চি, অনেকে বলে জমাট, অনেকে বলে জমাটি। বর্ণ বিশ্লেষণ একটু দেখে নিই, দেখো ব এ ইয় চ, বেঞ্চ। সেখানে কি করা হচ্ছে, ব এ ইয় চ ই, একেবারে শব্দের শেষে কী হলো, ই স্বরধ্বনির আগমন ঘটলো, তাহলে এখানে অন্তে স্বরের আগমন ঘটলো, তাই একে বলা হচ্ছে অন্তঃস্বরাগম। ব্যাখ্যাটা দেখে নিই কী বলা হচ্ছে, শব্দের অন্তে বা শেষে স্বরধ্বনির আগমন ঘটে। ঠিক আছে, আশা করি এই স্লাইডটা ক্লিয়ার। আদি স্বরাগম, শব্দের আদিতে ঘটছে স্বরধ্বনির আগমন যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের প্রস্তুতি রূপে। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি কী হচ্ছে, দুটো শব্দের মাঝে অবস্থিত যুক্ত ব্যঞ্জন থাকবে, সেই যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগমন ঘটছে। এবং অন্তঃস্বরাগম কী হচ্ছে না, শব্দের শেষে বা অন্তে স্বরধ্বনির আগমন ঘটছে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবারে স্বরধ্বনির আগমন হলো, এবারে আমরা আলোচনা করি স্বরধ্বনির লোপ। স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। কি বলা হয়, সম্প্রকর্ষ। অর্থাৎ এখানে আকর্ষণের বিষয়টা আসে। বিপ্রকর্ষে আমরা জেনেছিলাম বিকর্ষণের বিষয়, দুটোকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে যুক্ত ব্যঞ্জনকে, আর এখানে তার উল্টোটা ঘটে। আচ্ছা, স্বরধ্বনির লোপটা তাহলে আমরা দেখিনি, উদাহরণ দেখো। এই উদাহরণ না, প্রথম সূত্র হচ্ছে আদি স্বরলোপ, অর্থাৎ শব্দের আদিতে কোনো স্বর থাকবে সেটি লোপ পাবে। যেমন উধার থেকে ধার, আমরা উধার টার্মটা পড়ে এসেছি, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া, পরে পরে সেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নেওয়া, এটাকে উধার বলে। তো সেটা থেকে চলে এসছে ধার, ধার নেওয়া। তাহলে এখানে শুরুতেই বুঝতে পারছো যে শুরুতে যে ধ্বনি ছিল সেটা ধয়ের আগে ছিল, সেটা কিন্তু লোপ পেয়েছে। তাহলে এখানে কি ঘটল বিষয়টা, না শব্দের আদিতে বা শুরুতে স্বরধ্বনি লোপ পায়, সেটাই হচ্ছে আদি স্বরলোপ। তারপরে আসছে মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ কি, তাহলে শব্দের মাঝে কোনো স্বরধ্বনি লোপ পাবে। দেখে নিই, জানালা থেকে জানলা, যদি আমরা বর্ণ বিশ্লেষণটা দেখি কি পাবো না, জ আ ন আ ল আ, জানালা থেকে জানলা, জ আ ন ল আ, অর্থাৎ দন্তন্য এবং লয়ের মাঝে যে আধ্বনিটা ছিল সেটা লোপ পেয়েছে। তাই এখানে কি হলো, মধ্যের স্বরধ্বনি, শব্দের মাঝে অবস্থিত স্বরধ্বনি লোপ পেয়েছে, তাই একে বলা হচ্ছে মধ্য স্বরলোপ। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে প্রত্যেকটা ধ্বনি লিখেছি বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে, এগুলো কিন্তু প্রত্যেকটি হসন্ত হবে, ঠিক আছে? তো হসন্তটা দেওয়া হয়নি, হ্যাঁ, তো এটা প্রত্যেকটাতে হসন্ত হবে, এটা কিন্তু মাথায় রাখবে, কেমন? আচ্ছা, তারপরে কি হচ্ছে অন্তঃস্বরলোপ। যেমন আগমের ক্ষেত্রে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম পেয়েছিলাম, লোপের ক্ষেত্রেও আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপ মানে কি, তাহলে শব্দের শেষে নিশ্চয়ই স্বরধ্বনি থাকবে যেটি লোপ পাবে। দেখো এখানে বলা হচ্ছে আজি থেকে আজ, কি হচ্ছে এখানে, আ জ ই, আজি, সেখান থেকে কি হচ্ছে আজ, আ জ উচ্চারণ হচ্ছে, উচ্চারণের ক্ষেত্রে এটা আমাদের দেখে নিতে হবে। আজি থেকে আজ হলো, তাহলে ই স্বরধ্বনি এখানে লোপ পেল। ঘটনাটা তাহলে কি হচ্ছে, আবার দেখো আছে রাত্রি, রাতি, রাত, এক্ষেত্রেও কিন্তু অন্তঃস্বরলোপ হচ্ছে, ই স্বরধ্বনিটা লোপ পেয়ে যাচ্ছে। এখানে কি হলো, তাহলে শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনি লোপ পাচ্ছে, তাই একে বলা হচ্ছে অন্তঃস্বরলোপ। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। যদি বুঝতে কোনো অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যেটা বুঝতে অসুবিধা থাকবে আমি অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, ডাউট ক্লিয়ার করার জন্য আমি সবসময় তোমাদের জন্য প্রস্তুত, কারণ আমি চাই তোমরা ভালোভাবে শেখো, ভালোভাবে জানো, পরীক্ষার সেন্টারে গিয়ে কোনো রকমভাবে যেন কোনো গুলিয়ে না যায়। আর এগুলো থেকে প্রশ্ন কেমন আসবে, লাইন তুলে প্রশ্ন আসে। যেমন বলল যে রামবাবু আমাকে 100 টাকা ধার দিলেন, ধারটাকে হাইলাইট করা থাকবে, দিয়ে বলবে এখানে কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে, তুমি কিন্তু জানো না উধার থেকে ধার, তাহলে এটা ওই মুহূর্তে যদি প্র্যাকটিস থাকে মাথাতে চলে আসবে যে হ্যাঁ উধার থেকে ধার, তাহলে উটা লোপ পেয়েছে, শব্দের আদিতে স্বরধ্বনি লোপ পেয়েছে, তাই এটা আদি স্বরলোপ হবে। ঠিক আছে, জানলার কাছে উনি দাঁড়িয়ে আছেন, ওখানে কিন্তু বলা হলো না জানালার কাছে, জানলার কাছে, তাহলে সেটা কিন্তু নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে জেনে নিতে হবে যে জানালা থেকে জানলা টার্মটা এসছে। এইভাবেই কিন্তু বিগত বছরেও প্রশ্ন এসছে, আবারও আসবে। ঠিক আছে,
তো সেইভাবে প্রিপারেশান আমাদের নিতে হবে। তাই ডাউট ক্লিয়ার করার জন্য আমি সবসময় আছি, যতবার বলবে আমি ততবার ডাউট ক্লিয়ার করে দেবো তোমাদের। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই তাহলে। এবারে বলা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতিটা কি একটু দেখে নিই। অপিনিহিতি বলা হচ্ছে, এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, কোরিয়া থেকে কইরা, সাধু থেকে সাউথ। এবারে বর্ণ বিশ্লেষণটা দেখে নিই। দেখো কোরিয়াতে কি করা আছে, ক অ র ই আবার অন্তস্থ অ তারপর আ, অর্থাৎ এখানে দেখো ইটাকে হাইলাইট করা আছে। তারপরে কি করা হয়েছে দেখো বর্ণ বিশ্লেষণে, ক অ ই র জ আ, মানে জফলা, এটা জফলার জ। ঠিক আছে, এখানে দেখো ই ধ্বনির স্থানের পরিবর্তন ঘটে গেছে। প্রথমে ক অ র ছিল, তারপরে ই ছিল, তারপরে বর্ণ বিশ্লেষণে দেখো আছে ক অ ই তারপরে র এসছে। একইভাবে সাধু থেকে সাউধের ক্ষেত্রেও তাই। দেখো সা স আ ধ উ, স আ উ ধ, উ আর ধয়ের মধ্যে স্থান পরিবর্তন ঘটেছে। আচ্ছা, ডান দিকে যে বর্ণ বিশ্লেষণটা আছে সাউধের, ওটা ধটা হাইলাইট না হয়ে হ্রস্বটা হাইলাইট হতো, এটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি ঘটছে আমরা তাহলে একটু দেখে নিই, যে যেখানে উচ্চারণ হচ্ছে সেই উচ্চারণের জায়গায় সঠিকভাবে উচ্চারণ না হয়ে তার কিছুটা পূর্বে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, এই ধরনের ঘটনাটা ঘটছে। দেখো কোরিয়া থেকে কইরা, আগে কোরি রয়ের পরে ই উচ্চারণ হতো, এখন কি হচ্ছে কই রা, রয়ের আগে উচ্চারণ হচ্ছে। সাধুর ক্ষেত্রেও দেখো উচ্চারণ করে নিজেরা উচ্চারণ করে দেখবে, একটু পজ করে উচ্চারণ করে দেখবে। সাধু সেখানে হচ্ছে সাউদ, ধয়ের আগে উ উচ্চারণ হতো, সেখানে ধয়ের পরে উ উচ্চারণ, সরি শুরুতে ধয়ের পরে উ উচ্চারণ হয়েছিল, এবং শেষে কি তার পরেরটাতে কি হচ্ছে না ধয়ের আগে উচ্চারণ হচ্ছে সাউদ। তাহলে দেখে নিই কী বলছে, শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনে যুক্ত কোনো একার বা উকার, একার হবে না, এটা ইকার হবে, এটা ইকার হবে, যুক্ত ইকার বা উকার যে স্থানে উচ্চারিত হওয়ার কথা তার ঠিক অব্যবহিত পূর্বে উচ্চারিত হয়। তাহলে এখানে কি ঘটছে দেখে নিই, শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনে যুক্ত কোনো ইকার বা উকার যে স্থানে উচ্চারিত হওয়ার কথা তার ঠিক অব্যবহিত পূর্বে উচ্চারিত হয়। অর্থাৎ এখানে কি ঘটছে, স্বরধ্বনির স্থানান্তর ঘটছে। দেখো এখানে তাহলে কি ঘটলো না, রয়ের আগে কোরিয়া থেকে কইরার ক্ষেত্রে আগে রয়ের পরে ইটা উচ্চারিত হয়েছিল, তারপরেরটাতে কী হলো রয়ের আগে ইটা উচ্চারিত হয়েছে। একইভাবে সাধু থেকে সাউধের ক্ষেত্রে উটা শেষে উচ্চারিত হতো, আর শেষে আর তারপরেরটাতে কী হচ্ছে না উটা ধয়ের আগে উচ্চারিত হচ্ছে। তাহলে যেখানে উচ্চারিত হওয়ার কথা তার অব্যবহিত পূর্বে উচ্চারিত হচ্ছে, এখানে স্বরধ্বনির স্থানান্তর ঘটছে। এই যে ই বা উ যে স্থানে উচ্চারিত হওয়ার কথা তার ঠিক অব্যবহিত পূর্বে উচ্চারিত হচ্ছে, এই উচ্চারণের রীতিকে বলা হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, রাখিয়া রাইখা, ঠিক আছে, এইভাবে হয় বিষয়টা। তারপরে আসছে কি স্বরধ্বনির রূপান্তর। স্বরধ্বনির রূপান্তর, এটা স্থানান্তরের হলো অপিনিহিতিটা। এবারে স্বরধ্বনির রূপান্তর, স্বরধ্বনির রূপান্তরে দেখি কি আসছে না, স্বরধ্বনির রূপান্তরের যে রীতি সেটাকে প্রথম যে রীতি সেটাকে বলা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতিতে কি বলা হচ্ছে উদাহরণ দেখেন, কোরিয়া কইরা করে, অর্থাৎ অপিনিহিতির ক্ষেত্রে দেখো কোরিয়া থেকে কইরা হয়েছিল, আবার কইরা থেকে পরে করে হয়ে গেছে। এই যে রীতিটা উচ্চারণে তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। সেটা দেখি বর্ণ বিশ্লেষণ করে কি হলো না, প্রথমে ক অ র ই অন্তস্থ আ কোরিয়া, তারপরে কইরা যেটা অপিনিহিতির ক্ষেত্রে ঘটেছিল, তারপরে কি হলো না করে হয়ে গেল ক অ র যুক্ত এ, অর্থাৎ এখানে ই ধ্বনি কি হলো এতে পরিণত হয়ে গেল। এখানে তাহলে স্বরধ্বনির কি ঘটলো, রূপান্তর ঘটলো, বুঝতেই পারছো সহজে। আর প্রত্যেকটা যেগুলোর পরিবর্তন হয়েছে স্থান কিংবা পরিবর্তন হয়েছে সেগুলো হাইলাইট করে দিয়েছি। ই তারপরেরটাতে ই, শেষে আছে এ, ই কিন্তু আর নেই, ইটা এতে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে কি ঘটলো ঘটনাটা একটু দেখে নিই। বলা হচ্ছে অপিনিহিতি জাত ই বা উ অন্য ধ্বনিতে পরিণত হয়েছে। অপিনিহিতি জাত ই বা উ, অপিনিহিতি জাত ই কেন না, যে স্থানে উচ্চারিত হওয়ার কথা সেটা অব্যবহিত পূর্বে উচ্চারিত হয়েছে, সেটাই তো অপিনিহিতি জাত ই বা উ, সেটা কি হলো অন্য ধ্বনিতে পরিণত হয়ে গেল। তো এটা হচ্ছে অভিশ্রুতি। তাহলে অপিনিহিতির পরের যে স্টেপটা আসছে সেটা কিন্তু বা পরের যে ধাপটা সেটাকেই বলা হচ্ছে অভিশ্রুতি। অপিনিহিতিতে স্বরধ্বনির স্থানান্তর হচ্ছে, আর অভিশ্রুতিতে কি হচ্ছে স্বরধ্বনির রূপান্তর হচ্ছে। আচ্ছা, এবারে আমরা নেক্সটে গিয়ে যাই, আশা করি বুঝতে অসুবিধে থাকলো না।
এবারে আসছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কি দেখে নিই আমরা একটু। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত একাধিক স্বরধ্বনির মধ্যে একটি স্বরধ্বনি অন্য স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়। এটা স্বরধ্বনির রূপান্তরের মধ্যেই আসছে। অভিশ্রুতি এলো, তারপর এলো স্বরসঙ্গতি। কি বলা হচ্ছে? শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকবে, একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনিটা পরিবর্তিত হবে। একেই বলা হচ্ছে স্বরসঙ্গতি, মানে অর্থাৎ স্বরের মধ্যে একটা সঙ্গতি রক্ষা হবে, একটার প্রভাবে অন্যটা পরিবর্তিত হয়ে একটা সঙ্গতি রক্ষা করবে। ঠিক আছে, এই যে স্বরসঙ্গতি হয়, এই স্বরসঙ্গতি 4 রকমের হয়, সেটা আমরা জেনে নেব। প্রথমে কি বলা হচ্ছে? প্রগত স্বরসঙ্গতি। প্রগত মানে শুরুতে, হ্যাঁ, শুরু, প্রগত, পরাগত, এইভাবে আর কি। প্রগত মানে, আচ্ছা এটা ব্যাখ্যাটা করলে আরও ভালো বুঝতে পারবে, ব্যাখ্যাতেই চলে আসি সরাসরি। দেখো, উনান থেকে উনুন, উনান থেকে উনুন। দেখো প্রথমে উ ন আ ন, তাহলে প্রথমে আমরা দুটো স্বর পেলাম, উ এবং আ। দ্বিতীয়তে কি আছে? উনুন, উ ন উ ন। ঠিক, তাহলে দ্বিতীয়টাতে যে আটা ছিল সেটা উ ধ্বনিতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ ওখানে দুটো উ হয়ে গেল। তাহলে উনানের উ ধ্বনির প্রভাবে আকারটা উ ধ্বনিতে, আকার আ উ ধ্বনি উতে পরিণত হয়ে গেছে। উয়ের প্রভাবে আ উতে পরিণত হয়ে গেছে। বিষয়টা বোঝো, উনানের ক্ষেত্রে উ ছিল এবং নয়ের সঙ্গে আ ছিল, সেই আটা তার আগের উর প্রভাবে পরিবর্তিত হয়ে উ হয়ে গেছে, দিয়ে কি হয়েছে? দুটো উ হয়ে গেছে, উনুন হয়ে গেছে। অর্থাৎ স্বরের মধ্যে একটা সঙ্গতি রক্ষা হয়েছে, আটা উতে পরিণত হয়েছে। কার প্রভাবে? উয়ের প্রভাবে। ব্যাখ্যাটা দেখো, পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন। তাহলে পূর্ববর্তী স্বরটা উ ছিল, পরবর্তী স্বর আ ছিল। পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি আ পরিবর্তিত হয়ে গেছে, তাহলে এখানে স্বরধ্বনির রূপান্তর ঘটে গেছে। এইটাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। অর্থাৎ পূর্বের স্বরধ্বনির প্রভাবে যখন পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়, তখন তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। তারপরে আসছে পরাগত, ঠিক এর উল্টো। দেখো উদাহরণ, দেশি থেকে দিশি, দেখে নাও, দ এ স ই, দ ই স ই। তাহলে এখানে দেখো প্রথমটাতে কি হয়েছে? ই ধ্বনির প্রভাবে পূর্বের যে এটা, সেটা ইতে পরিণত হয়ে গেছে। দেখো একটু ভালো করে এগুলো নজর করে দেখবে, ওই জন্য বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি। দেশিতে ইর প্রভাবে ই ছিল, এ ছিল। দিশিতে কি হলো? দেশির যে ইটা, সেটা একে প্রভাবিত করলো এবং সেটা ইতে পরিণত হয়ে গেল, অর্থাৎ এখানে এ ইতে পরিণত হয়ে গেছে। তাহলে ব্যাখ্যাটা দেখো কি বলছে না, পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়ে গেছে। হয়েছে তো তাই, কারণ ইর প্রভাবে এটা পরিণত হয়ে, এটা পূর্ববর্তী স্বরধ্বনি ছিল আর পরবর্তী স্বরধ্বনি ই ছিল। তাহলে প্রগতর উল্টোটা হচ্ছে পরাগত হলো। তাহলে পরাগততে কি হলো? পরাগত স্বরসঙ্গতি মানে কি? শব্দের মধ্যে অবস্থিত দুটো স্বরধ্বনির মধ্যে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় এবং স্বরের মধ্যে একটা সঙ্গতি রক্ষা করে, তখন তাকে আমরা বলি পরাগত স্বরসঙ্গতি। তারপরে কি বলছে দেখে নিই, মধ্যগত স্বরসঙ্গতি। বিলাতি থেকে বিলিতি, এটাতেও দেখে নিই কি হচ্ছে না। মধ্যগত মানে তাহলে মাঝেরটা পরিবর্তন হবে। দেখো বিলাতিতে কি আছে? ব ই ল আ ত ই। বিলিতিতে কি হলো? ব ই ল ই ত ই, অর্থাৎ সবগুলো ই হয়ে গেল। লয়ের সঙ্গে যে আ ছিল সেটাও ই হয়ে গেছে। তাহলে ঘটনাটা কি ঘটলো একটু দেখে নিই। বলা হচ্ছে পূর্ববর্তী ও পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনির পরিবর্তন। তাহলে পূর্বেও ই ছিল, পরেও ই ছিল, তাদের প্রভাবে মধ্যবর্তী স্বর ছিল আ, সেটা পরিণত হয়ে গেল ইতে, দিয়ে স্বরের মধ্যে সঙ্গতি রক্ষা করলো একটা। তাহলে এখানে হলো মধ্যগত স্বরসঙ্গতি। আরেকটা আছে, সেটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। সেটা কি দেখে নিই। যোগ্য থেকে যুগ্গী। এবার এটা বর্ণ বিশ্লেষণটা দেখি। জ ও গ, জফলার জ অ, তার মানে এখানে দুটো স্বরধ্বনি পেলাম, ও অ। ও পেলাম আর অ পেলাম। ও হচ্ছে জয়ের সঙ্গে যুক্ত আর অ হচ্ছে গয় জফলার সঙ্গে যুক্ত। তারপরে যোগ্য থেকে কি হচ্ছে? যুগ্গী, জয়ের সঙ্গে উ যুক্ত হলো আর গ জফলার সঙ্গে ই যুক্ত হলো। দেখো দুটোই পরিবর্তন হয়ে গেছে। একটার প্রভাবে আমরা এতক্ষণ পেয়েছিলাম, একটার প্রভাবে অপরটা হচ্ছে, এটাতে কি হচ্ছে? দুটোই পরিবর্তন হয়েছে। ওটা উতে পরিণত হয়ে গেছে, অটা ইতে পরিণত হয়ে গেছে।
তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো না, পূর্ববর্তী এবং পরবর্তী উভয় স্বরধ্বনিই পরস্পরের প্রভাবে প্রভাবিত হয় এবং উভয়ই পরিবর্তিত হয়। এটাকে বলা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। বুঝতে পারলে বিষয়টা? খুব ইন্টারেস্টিং কিন্তু বিষয়গুলো। একটু শুধু আগ্রহ নিয়ে, একটা ইন্টারেস্ট নিয়ে তোমাকে বিষয়টা জানতে হবে, তাহলে সারা জীবন মনে থেকে যাবে। অনেকে আছে এগুলো ভয় পাও, কী হবে জানি না, কিভাবে হলো সব বুঝতে পারছি না। একটু ইন্টারেস্টের সঙ্গে বোঝার চেষ্টা করো, নিজে উচ্চারণ করো, বর্ণ বিশ্লেষণগুলো দেখো কী ঘটনাটা ঘটছে। প্রয়োজনে যদি তুমি নিজের মতো করে খাতায় নোট ডাউন করতে চাও, নিজের মতো করে খাতায় নোট ডাউন করে রাখো, কোনো অসুবিধে নেই। তাহলে স্বরধ্বনির রূপান্তরের ক্ষেত্রে প্রথমে অভিশ্রুতি পেলাম, তারপরে পেলাম স্বরসঙ্গতি। সেই স্বরসঙ্গতিকে আমরা চার ভাগে ভাগ করছি আবার। প্রগত স্বরসঙ্গতি, যেখানে পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হচ্ছে, উনান থেকে উনুন হচ্ছে। পরাগতর ক্ষেত্রে কি হচ্ছে, পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তন হচ্ছে, দেশি থেকে দিশি হলো। মধ্যগতর ক্ষেত্রে কি হলো, পূর্ববর্তী পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মাঝে একটা স্বরধ্বনি থাকবে, সেটা পরিবর্তন ঘটছে, মধ্যগত হলো। আর অনন্যতে হলো, সেটা আরও বেশি ইন্টারেস্টিং, দুটোই দুটোকে প্রভাবিত করছে এবং দুটোই পরিবর্তিত হচ্ছে। এটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। ক্লিয়ার আশা করি? আচ্ছা, এবারে আমরা চলে আসি ক্ষতিপূরক বা পরিপূরক দীর্ঘীভবন কাকে বলে। ক্ষতিপূরক বা পরিপূরক দীর্ঘীভবন। ক্ষতিপূরক বা পরিপূরক দীর্ঘীভবন, এই বিষয়গুলো কিন্তু আমরা অতখানি ডিটেলে যখন আমরা এই ধরো ক্লাস 9, 10 এই সময় তো আমরা মূলত এই ধ্বনি পরিবর্তনের রীতিগুলো পড়ে থাকি, তো এই বিষয়গুলো জানা হয় না, কিন্তু এখন আমাদের একটু জেনে নিতে হবে, কারণ আমরা শিক্ষক হতে চলেছি, আরও সূক্ষ্ম বিষয় আমাদের জেনে নিতে হবে। এটা জেনে নিই কী বলা হচ্ছে, দেখি উদাহরণ বলা হচ্ছে ধর্ম, ধম্ম, ধাম। আচ্ছা, ধর্ম, ধম্ম, ধাম। আচ্ছা, ধর্ম, দ্বিতীয় ধর্ম তো একটু স্পেলিং মিস্টেক আছে, ওটা ময়ের উপরে যে রেফটা আছে না, ওটা হবে না, এটা ধম্ম ধাম হবে। তেমনি দ্বিতীয় উদাহরণ দেখো, ভক্ত, ভত্ত, ভাত। ভক্ত কয়ত, তারপরে হলো ভত্ত, তয়ত, তারপরে ভাত, শুধু তো। এখানে কি হচ্ছে একটু দেখো, শব্দের কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে অনেক সময় সেই লোপের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘস্বরে রূপান্তরিত হয়। ধর্ম, ধাম, ধর্ম, ধয়ের সঙ্গে অ যুক্ত আছে, তাহলে এটা কি হলো, হ্রস্বস্বর। এটা যদি একটু বর্ণ বিশ্লেষণ করে দেওয়া যেত ভালো বোঝা যেত। অটা হচ্ছে হ্রস্বস্বর, আটা হচ্ছে দীর্ঘস্বর। ধর্ম, অ, ধর্ম উচ্চারণটা দেখো, অটা কম সময় লাগছে, কিন্তু যখন আমরা বলছি ধাম, ধাটা তখন অনেক বেশি সময় ধরে উচ্চারণ করতে হচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি ঘটলো না, যখন কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পাচ্ছে শব্দের মধ্যে, তখন কি হচ্ছে, সেই লোপটার জন্য তো একটা ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণের ব্যবস্থাটা কি হয়েছে এখানে না, পূর্ববর্তী হ্রস্বস্বরটা দীর্ঘস্বরে পরিণত হয়ে গেছে, অর্থাৎ ধর্মের সঙ্গে অযুক্ত ছিল, সেখানে ধামে আ যুক্ত হয়ে গেল, অটা আতে পরিণত হয়ে গেল। তাহলে এখানেও ধ্বনির রূপান্তর ঘটলো, স্বরধ্বনির রূপান্তর ঘটলো, অ আতে পরিণত হয়ে গেল, পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘস্বরে রূপান্তরিত হয়ে গেল। এটা হচ্ছে ক্ষতিপূরক বা পরিপূরক দীর্ঘীভবন, এই জন্য দীর্ঘীভবন নাম, যেহেতু দীর্ঘস্বরে এটা রূপান্তরিত হচ্ছে। আশা করি ক্লিয়ার। যদি কোনো বিষয়ে অসুবিধে হয়, আমি আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি ক্লিয়ার করে দেবো আবার বিষয়টা। এবারে চলে আসি অন্তঃস্থ শ্রুতি ও অন্তঃস্থ বশ্রুতি। এটাও একটা ধ্বনি পরিবর্তনের বিশেষ রীতি। এখানে কি বলা হচ্ছে, প্রথমে অন্তঃস্থ শ্রুতির কথা জেনে নিই। দেখো কীরকম ঘটনাটা ঘটছে। আমরা কথায় কথায় ব্যবহার করি, মায়ের কাছে টাকা আছে, ভাবো মায়ের কাছে, কথাটা কিন্তু মা যুক্ত এর, মায়ের, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কি হয়, মায়ের, অর্থাৎ ময়াকার অন্তঃস্থ একার র, এবং আমরা সেটা লিখিতভাবেও লিখি যে মায়ের কাছে টাকা আছে। যদি আমরা লিখি তখন আমরা লিখি না মা এর কাছে, এরকম লিখি না, আমরা লিখি মায়ের। তাহলে এখানে কি হচ্ছে, এই যে এটা আমরা অন্তঃস্থ পাচ্ছি। আমরা অনেক সময় ওই উচ্চারণের ক্ষেত্রে দেখব, পরবর্তীতে আমরা যখন আরও সেই কারক বিভক্তি নির্ণয় করব, সেখানেও আমরা দেখব এটা অন্তঃস্থ হিসেবে কিভাবে বিভক্তি হচ্ছে, বা উচ্চারণের জন্য সেটা যে উচ্চারণের কারণেই হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। এখানে মা এর উচ্চারণ না করে আমরা উচ্চারণ করি মায়ের, অর্থাৎ এটা এখানে অন্তঃস্থ অরূপে উচ্চারিত হয়। তাহলে অন্তঃস্থ উচ্চারিত যদি হয়, তাহলে আমরা শুনছিও সেটাই। আসলে কিন্তু মা এরটা
এখানে অন্তঃস্থ শ্রুতি মানে কি, আমরা শুনছি অন্তঃস্থ অরূপে উচ্চারিত হচ্ছে, তাই একে বলা হচ্ছে অন্তঃস্থ অশ্রুতি। মায়ের না বলে আমরা উচ্চারণ করি মায়ের, ঠিক আছে, এখানে অন্তঃস্থ শ্রুতি আমরা শুনতে পাচ্ছি সেভাবে। তারপরে কি, ধরো লাঠি আল না বলে আমরা বলি লাঠি আল, এখানেও আটা কিন্তু অন্তঃস্থ হয়, আকার রূপে আমরা শুনছি, মানে ওইভাবেই উচ্চারণের হচ্ছে এবং সেটা আমরা শুনতে পাচ্ছি ওইভাবে অন্তঃস্থ অরূপে, তাই লাঠি আল না বলে আমরা বলছি লাঠি আল, ঠিক আছে। এবারে বলছে অন্তঃস্থ ব শ্রুতি, খাবা, খাবা না বলে আমরা বলি খাওয়া, খাওয়া এইভাবে উচ্চারণ করি, খাবা, খাবা মানে ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি ব উচ্চারণ না করে আমরা দন্তষ্ঠ উচ্চারণ করি, খাওয়া, খাওয়া, খাওয়া এরকম না, খাওয়া এইভাবে উচ্চারণটা করি, খাওয়া, দন্ত আর ঠোঁট, ওপর পাটির দাঁত, নিচের যে ঠোঁট দুটো টাচ করে ব উচ্চারণ যেটা করা হয়, খাওয়া এইভাবে উচ্চারণ করি, নিজেরা একটু পজ করে উচ্চারণ করে দেখবে। তো এখানে কি হচ্ছে, খাবা অর্থাৎ ওষ্ঠধ্বনি উচ্চারণ না হয়ে এখানে কি হচ্ছে, দন্তষ্ঠের মতো উচ্চারণ হচ্ছে, খাওয়া এইভাবে, তো এটা উচ্চারণ করে দেবে, এটাকে বলা হচ্ছে অন্তঃস্থ ব শ্রুতি। কারণ কি, আমরা ওষ্ঠধ্বনি বয়ের উচ্চারণটা শুনতে পাচ্ছি না এখানে, ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে অন্তঃস্থ ব শ্রুতি। অন্তঃস্থ ব মানে কি, অন্তেশ যে বটা স্থান লাভ করে, যেমন স্বাভাবিকের ক্ষেত্রে আমরা কি বলি, স্বাভাবিক এইভাবে বলি, আমরা বলি স্বাভাবিক, স্বাভাবিক সেই যে অন্তঃস্থ ব, কিংবা স্বভাব দন্তশয় ব যেটা যুক্ত হয়, অর্থাৎ অন্তে যেটা যুক্ত হয় শব্দের সে সঙ্গে কোনো অন্য একটা বর্ণের সঙ্গে আবার যুক্ত হয়, বা অন্য ধ্বনির সঙ্গে যেটা যুক্ত হচ্ছে, হ্যাঁ, তো সেটা। আচ্ছা, এটা হচ্ছে অন্তঃস্থ ব শ্রুতি। নাবা থেকে নামা, নাবা থেকে নাওয়া এইভাবে ব্যাপারটা উচ্চারণ করে করে দেখবে, একটু পজ করে, ঠিক আছে। বাংলায় পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকলে ওদের মধ্যে ব্যঞ্জনবর্ণের অভাবজনিত শূন্যতা পূরণ করার জন্য অন্তঃস্থ অ কিংবা অন্তঃস্থ ব এই যে অর্ধস্ফুট ব্যঞ্জনধ্বনির আগমন হয়, ঠিক আছে। কি বলা হচ্ছে, ধরো দুটি স্বরবর্ণ কি কি আছে মায়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে ময়ের সঙ্গে আ, তার সঙ্গে এ যুক্ত আছে, তাহলে দুটো পাশাপাশি স্বরবর্ণ আছে, ওদের মধ্যে তাহলে ব্যঞ্জনধ্বনির অভাব, সেই শূন্যতা পূরণ করার জন্য কি হচ্ছে, অন্তঃস্থ অ কিংবা অন্তঃস্থ ব অর্ধস্ফুট ব্যঞ্জনধ্বনি রূপে উচ্চারিত হয়, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে অন্তঃস্থ শ্রুতি বা অন্তঃস্থ ব শ্রুতি। না খাবার ক্ষেত্রেও তাই, হ্যাঁ, খাওয়া এইভাবে উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এবারে নেক্সট চলে আসি, বলা হচ্ছে অপশ্রুতি। অপশ্রুতি কি না, ধাতু থেকে শব্দ গঠনে বা শব্দ থেকে শব্দ গঠনে স্বরধ্বনির পরিবর্তনের তিনটি নীতি অর্থাৎ গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, এগুলোকে একসঙ্গে বলা হয় অপশ্রুতি। কি কি দেখো, গুণের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে হ্রস্ব ই দীর্ঘ ই থেকে এ অয়, হ্রস্ব উ দীর্ঘ উ থেকে ও বা অব, আর রি থেকে অর। উচ্চারণটা কিভাবে হচ্ছে দেখো, লিখা, লিখ ধাতু থেকে, লিখ ধাতু মানে কি, সেখানে ই ধ্বনি আছে, ই স্বর আছে, তারপরে উচ্চারণ হচ্ছে কিন্তু লেখা, লিখ থেকে লেখা, তাহলে ইটা কি হলো, এতে পরিণত হয়ে গেল, এটা হচ্ছে গুণ। আবার মুচ ধাতু থেকে মোচন, মুচ ধাতুতে কি আছে, ময়ের সঙ্গে উ যুক্ত আছে, সেখান থেকে ও উচ্চারণ হলো মোচন। আবার ভূ থেকে ভবন, সেখানে দীর্ঘ উ আছে, সেখানে কি হলো, অব উচ্চারণ হলো। আচ্ছা, তার আগে একটা ছেড়ে গেলাম, নয়ন, নি থেকে নয়ন, সেখানে দীর্ঘ ই ছিল, অয় উচ্চারণ হলো, এটা গুণের ক্ষেত্রে। আবার দেখো বৃষ থেকে বর্ষণ, তাহলে বৃষের ক্ষেত্রে কি হচ্ছে, রি আছে, সেখানে কিন্তু উচ্চারণ হচ্ছে বর্ষণ, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে গেল। বৃদ্ধির ক্ষেত্রে দেখো অ বা আ থেকে আ উচ্চারিত হবে, ই বা ই এ থেকে ওই বা আই উচ্চারণ হবে, উ উ ও থেকে ও বা আব উচ্চারণ হবে। দেখে নিই একটু, অর্জুন থেকে আর্জুনি, আত্মা থেকে আত্মিক, এটা বৃদ্ধির অ আ থেকে আ গেল। আচ্ছা, তারপরে দিন থেকে দৈনিক, দিন থেকে দৈন, বেদ থেকে বৈদিক, এটা কিসে গেল, ই এ থেকে ওই উচ্চারণ হলো। তারপরে কুলিন থেকে কৌলিন্য, উটা ঔতে পরিণত হয়ে গেল। ভূমি থেকে ভৌম, দীর্ঘ উটা ঔতে পরিণত হয়ে গেল। লোক থেকে লৌকিক, ওটা ঔতে পরিণত হয়ে গেল, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে গুণ হলো, বৃদ্ধি হলো, এটা কিন্তু অপশ্রুতির উদাহরণ, হ্যাঁ, অপশ্রুতি এটা। তারপরে কি,
সম্প্রসারণ। অন্তঃস্থ জটা ই রূপে উচ্চারিত হয়, রটা রিতে পরিণত হয় এবং এগুলো কিন্তু ধ্বনির রূপান্তর ঘটছে। জটা ইতে রূপান্তরিত হয়, রটা রিতে রূপান্তরিত হয়, অন্তঃস্থ বটা উতে রূপান্তরিত হয়। দেখে নিই একটু। ব্যাধ, বয়ের সঙ্গে জফলা যুক্ত আছে, সেখান থেকে বিদ্ধ ই হয়ে গেল। প্রচ্ছ, রফলা যুক্ত আছে অর্থাৎ র আছে, সেখান থেকে হয়ে গেল পৃষ্ঠ, রি হয়ে গেল। দ্বার, ব অন্তঃস্থ ব, দ্বার, সেখান থেকে হলো দুয়ার, উচ্চারণ হলো। তো এটা হচ্ছে সম্প্রসারণ। এবারে যে রীতিটা আসছে সেটাকে বলা হচ্ছে আদেশ। আদেশটা কি একটু দেখি। বলছে আছ যুক্ত ইলে থেকে থাকিলে, হন যুক্ত অনট থেকে ঘাতন। এক বর্ণ বা শব্দাংশের স্থানে অন্য বর্ণ বা শব্দাংশ আসে। তাহলে আছের জায়গায় কি এলো? থাক এলো। আছিলে হওয়ার কথা, কিন্তু আছিলে হলো না, হলো কি থাকিলে। তাহলে আছের জায়গায় এলো থাক। আবার হনের জায়গায় কি এলো? হন যুক্ত অনট। কি হওয়ার কথা? হওয়া উচিত ছিল, হনটা থাকার কথা ছিল, কিন্তু সেখানে না এসে ঘাত চলে এলো। তাহলে এখানে এক বর্ণ বা শব্দাংশের স্থানে অন্য বর্ণ বা শব্দাংশ আছে, এটাকে বলা হচ্ছে আদেশ। এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটোবেলায় নিখুঁতভাবে জেনে আসিনি। আছ যুক্ত ইলে, বা এরকম না, কোনো লাইন তুলে দিয়ে দিল যে তিনি থাকিলে আমি অবশ্যই যাইব। থাকিলেতে কি ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? আদেশ ঘটেছে, কারণ আছ যুক্ত ইলে, আছের জায়গায় থাক চলে এসছে, একটা শব্দাংশের জায়গায় অন্য শব্দাংশ চলে এসছে, তাই এটাকে বলা হচ্ছে আদেশ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্বরধ্বনির পরিবর্তন। প্রথমে জানলাম স্বরধ্বনির আগম, তারপরে লোপ, তারপরে স্থানান্তর, তারপরে রূপান্তর। এই হচ্ছে মোট স্বরধ্বনির ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা এমসিকিউ আলোচনা যে করার যে বিষয়টা, সেটা ধ্বনি পরিবর্তনটা পুরোটা কমপ্লিট হলে করব। অর্থাৎ পরের দিন আমরা যখন পরের ক্লাসে যখন আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের রীতিগুলো আলোচনা করব, তারপরে আমরা কয়েকটা একটু এমসিকিউ দেখে নেব যে কীভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের কিন্তু অনেকগুলো সূত্র আছে, সেগুলো কতটা সময় লাগবে জানি না, তো সেটা সময়ের উপর নির্ভর করবে যে কতটা সময় লাগছে না লাগছে। যদি অল্প সময়ের মধ্যে হয়ে যায় অবশ্যই বেশি এমসিকিউ থাকবে, যদি বেশি সময় লাগে তাহলে এমসিকিউ অল্প দেওয়ার চেষ্টা করব। কারণ একটা ক্লাসের যে সময়ের যে সীমা, সেটা একটু অল্প অল্প হলে কি হবে, তোমরাও মনোযোগ সহকারে শুনবে ভালোভাবে। একাধিক মানে একসঙ্গে যদি একটা লম্বা ক্লাস হয়ে যায়, তখন সেটা কি হয়, অনেক সময় বিরক্তবোধ বা আগ্রহবোধ বা মনোযোগের বিষয়টা হারিয়ে ফেলা হয়। ঠিক আছে, তো সেই জন্য ধ্বনি পরিবর্তনের যে রীতি বা ধারা আছে সেগুলো আমরা শেষ করে তারপরে আমরা একটু এমসিকিউ আলোচনা করব। তো আজ তাহলে এই পর্যন্ত থাক, কেমন? আর আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকন প্রেস করো। আর যদি ভালো লাগছে বা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করে দিও বন্ধুবান্ধবের মধ্যে, তারাও যেন উপকৃত হয় এবং তারাও যেন ভালো স্কোর করে টেট পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে। তোমরাও সেই টেট পরীক্ষায় ভালো করে স্কোর করে কোয়ালিফাই করো, আমি সেটা মনে প্রাণে চাই। সেই জন্য আমি তোমাদের সবসময় সঙ্গে আছি, আর আপ্রাণ চেষ্টা করব যতটা সম্ভব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, কেমন? আর সবশেষে বলি, সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, অর্থাৎ টেট পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও এবং ভালো স্কোর করে কোয়ালিফাই করো, কেমন? ঠিক আছে।